রাজনীতি বনাম প্রেমনীতি, লেখনীতে মাহারিন তৃণ। পর্ব সংখ্যা ৫৫। রাত 11:30। অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্র অন্ধকার রাতকে বিদীর্ণ করে হাসপাতালে ছুটে এসেছে শেহরিন, সঙ্গে এসেছে শারফাজ। গাড়ি হাসপাতাল গেটে পৌঁছাতেই চোখে ভেসে ওঠে বিশৃঙ্খলার এক দৃশ্য। অসংখ্য সাংবাদিক, ক্যামেরা হাতে মিডিয়ার লোক। বিশৃঙ্খল এই পরিস্থিতির মাঝে তাড়াহুড়ো করে গাড়ি হতে নেমে পড়ে শেহরিন। মাথায় ওড়না টানা, বিবর্ণতার চোখ মুখ, একলাহমায় জীবনের সমস্ত রং যেন তার ছুটে গিয়েছে মুখরেখা হতে। তাকে দেখা মাত্র মিডিয়ার লোকজন ক্যামেরার দিকে ফোকাস করে। একাধিক ক্যামেরায় ঝলকানি, হুঁশতেহরা হয়ে যায় নাস্তেজ অবস্থা। সাবেক আলোচনা সমালোচনা, এমপি সাহেবের স্ত্রীকে নিয়ে এই প্রথমবারকে তাকে সামনাসামনি পেয়েছে তারা। এর আগে কখনো কোনো পরিস্থিতিতে তাকে মিডিয়ার সামনে দেখা যায়নি। এমনকি রাজনৈতিক কোনো অঙ্গনেও তার পদচিহ্ন ছিল না। এ কারণে তাকে নিয়ে দলীয় নেতাকর্মীর, বিপক্ষ দল এবং সাধারণ জনগণের মধ্যে বেশ কৌতূহল ছিল। আজ সম্মুখে পেয়ে তার সাথে একটু কথা বলার জন্য তৎপর হয়েছে মিডিয়ার লোক। শারফাজ দুহাত প্রসারিত করে শেহরিনকে আগলে রাখে। ভাঁজকৃত কপালের ঘামের কোনা ঝরছে। রাগে বশীভূত হয়ে সে নিরাপত্তা কর্মীদের সরিয়ে দিতে বলে সবাইকে। অস্থিতিশীল পরিবেশের মাঝে শেহরিন অসহায় চোখে মাথা নিচু করে থাকে। মিডিয়ার সামনে কথা বলতে সে সম্পূর্ণ অনিচ্ছুক। বহু কষ্টে নিরাপত্তারক্ষী সাহসিকতার সাথে সহায়তা করে ভিড় কিছুটা সরিয়ে দিয়ে পথ তৈরি করে শারফাজের জন্য। মুখচোয়াল শক্ত করে আছে শারফাজ, পারছে না ভেতরের একটা উগড়ে দিতে। গুরুতর অবস্থায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আনা হয়েছে শানিদ এবং রিমনকে। প্রাথমিক অবজারের পরপরই জরুরি ভিত্তিক তাদের হাসপাতালের ৩য় তলায় বিশেষায়িত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ৪২১ এবং ২৬ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে। আইসিইউর নির্বিচ্ছিন্ন কাচের ওপর নিয়ন আলোয় নিচে এক মুহূর্তে যেন শরীর জমে যাচ্ছে ধাতব যন্ত্রের মতো। শেহরিন পথ খোলা পেতেই বৈদ্যুতিক বেগে হসপিটালের অভ্যন্তরে প্রবেশ করে। শারফাজ পেতন হতে বারবার লিফটের কথা বললেও সে কথা কানে না যায় না। ছন্ন ছাড়া দিক বিদিক ভোলা এক নারী, চোখের সামনে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাচ্ছে না আপাতত। সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে যায় ৩য় তলায়। গায়ের ওড়না কর্নিশে ছুঁড়ে ফ্লোরে জুড়ে ছেড়ে যায় অগোছালো তালে। আইসিইউর বাহিরে হতে কাচের ওপরে সান্নিধ্যকে দেখা মতোই তৎক্ষণাৎ সমস্ত জমানো শক্তি উবে যায় শেহরিনের ভেতরে। দুমড়ে মুচড়ে আসে তার। সামান্য ঢোক গেলেও মনে হচ্ছে গলায় কাটা বেঁধে আছে। সান্নিধ্য শুয়ে আছে অবচেতন অবস্থায়, মুখে অক্সিজেন মাস্ক, শরীরটা নানা কারণে যেন টিউব বসানো। মনিটরে ওঠানামা করছে প্রাণ স্পন্দনের গতি। শেহরিনের চোখের পানি এতক্ষণ চোখের কোণ জুড়ে বিস্তর হলে এখন যেন মানুষটার মুমূর্ষু অবস্থা দেখে আর ধরে রাখতে পারছে না। ভাইয়া, আমার মনে হয় দেশের বাহিরে ডক্টরের সঙ্গে কথা বলতে হবে। শেহরিন কিছুক্ষণ অপেক্ষারত হাসপাতালে সংশ্লিষ্ট সিনিয়র কনসালটেন্ট ডক্টর অরুণাশুঙ্গ দত্ত, তার সঙ্গে দেখা করে শারফাজ। শেহরিন শারফাজের প্রস্তাবে ডাক্তার গম্ভীর দৃষ্টিতে মাথা নেড়ে বলে, এই অবস্থায় তাকে নেওয়া সম্ভব না। তার অবস্থা অত্যন্ত জটিল, কারণ মাল্টিপল ইনজুরি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা ডান হাতে হিউমেরাস ফ্র্যাকচার হয়েছে বাজেভাবে। আমরা অপেক্ষায় আছি। পেশেন্টের শরীর কন্টিনিউ স্থিতিশীল হয়ে এলেই আজকে রাতের মাঝে জরুরি ভিত্তি অস্ত্রোপচার করব, তা নয়তো স্থায়ী ক্ষতি হওয়ার সংখ্যা রয়ে গেছে। ডাক্তারের কথায় শেহরিনের মুখ ফ্যাকাশে হয়ে যায় এক লহমায়। অস্থির চোখে সে শারফাজের দিকে তাকাতেই শারফাজ তাকে চোখের পাতায় শান্ত হতে বলে। ডাক্তার আরও জানান, সান্নিধ্যর মাথার আঘাতটাও অভ্যন্তরীণ কিছু রক্তক্ষরণের কারণ, তাই টিউপিক্যাল মুহূর্তে স্থানান্তর মানে জীবন ঝুঁকি নেওয়া। ৪২৬ নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা কি আরও জরুরি? তুলনামূলক কম বলা যায়। তার বাম হাত এবং বুকের পাঁজরে ক্ষতি হয়েছে, মাথায় আঘাত পেয়েছে। যেটা প্রয়োজন হয় সেটাই করুন। আমি কোনো প্রকার কম্প্রোমাইজ চাই না। আফটার অল, আল্লাহ is the best protector. Second, I request to you, provide me with the best treatment. Please hand the situation of best of each the সমস্যা সময় সাপেক্ষ ব্যাপার, সেহেতু আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর যেহেতু পেশেন্টের অবস্থা ঝুঁকিপূর্ণ, আমরা আগে কোনো প্রকার নিশ্চয়তা দিতে চাই না। বাট উই আর ট্রাই টু লিভ অন বেস্ট। ডক্টর সাহেব দ্রুত পায়ে প্রবেশ করেন কেবিনে। পুরো হাসপাতালে করিডোর গভীর ভরাক্রান্ত, নিমজ্জিত হয়ে উঠেছে মুহূর্তেই। সময় থেমে আছে ঘড়ির কাঁটায়। ডাক্তার নার্স ধরাধরি, মনিটরের বিপ বিপ আওয়াজ, আশেপাশে
পরিবেশে যেন আরো অস্থির করে তুলেছে। পরিবারের সদস্যদের চাপা কান্নায় ভেসে আছে শেহরিনটা আরো বেশি। রাত প্রায় ৩টা। তৃতীয় তলায় আইসিইউ কেবিন থেকে সরাসরি দ্বিতীয় তলায় ওটিতে স্থানান্তরিত করা হয় সান্নধিকর অর্থোপেডিক সার্জন ডক্টর রফিক জামিনের আর তার নেতৃত্বাধীন সার্জিক্যাল টিম শুরু করে অস্ত্রোপচার। ঘণ্টাখানিক ধরে চলে এই অপারেশন। ঘড়ির কাঁটায় যখন ঠিক 5:30 তখন নিভে যায় অপারেশন থিয়েটারে বাইরে চলমান আলো। অপেক্ষারত প্রতিটি মানুষ এই মুহূর্তের জন্য শতাব্দীর মতো প্রহর গুনে চলেছে যেন। শাহজাহান খান, মিসেস নাজনীন, সানজি হাসপাতালে উপস্থিত রয়েছে। আসেনি শুধু তিথি, সে বর্তমানে সাহমিকার কাছে। ভোর 5:40 ডক্টর জামিল বের হয়ে আসেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে স্পষ্ট গলায় বলে, অস্ত্রোপচার সফল হয়েছে। আমরা ফ্র্যাকচার ভালোভাবে ফিক্সড করতে পেরেছি। তবে অপারেশন সফল হলেও পরের 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর শরীরে এখনও দুর্বলতা এবং ট্রমা রয়েছে। অস্ত্রোপচারের পরপরই সান্নিধ্যকে পুনরায় 421 নম্বর কেবিনে আনা হয়। অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য তার হৃদস্পন্দন, রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাসের গতি স্থিতিশীল রাখার ওপর জোর দেয়। বর্তমান অবস্থার উপর ভিত্তি করে লাইফ সাপোর্টে রাখার প্রয়োজন না হলেও ভেন্টিলেটর সাপোর্ট কাছাকাছি রাখা হয়েছে। ভাইয়া, আমি এখন বাসায় ফিরি। স্বামীকে ওঠার সময় হয়ে গিয়েছে। শারফাত শেহরিনকে দেখে ক্রমেই অবাক হচ্ছে। পারছে না মুখে জিজ্ঞেস করতে, শেহরিন তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হচ্ছে কি? কারণ সে যতটুকু চেয়ে জানে মেয়েটা অত্যন্ত নাজুক এবং দুর্বল চিত্রের। কাল রাতে হতে আজ ভোর অবধি কোনো উচ্চবাচ্য কান্নার শব্দ নেই, কোনো ভঙ্গুরতা নেই। চোখের কোণে জল চিকচিক করলেও নিমজ্জিত হয়নি। এতটা শক্ত কবে হলো সে? আদৌ কি সম্ভব? কোনো সম্পূর্ণ বিষয় সান্নিধ্যকে ঘিরে, যেখানে সে এই অবস্থায়ও নিশ্চুপ। অথচ সান্নিধ্য যখন কারাগারে ছিল তখন একদম ভেঙে পড়েছিল মেয়েটা। ভাইয়া, সে দ্বিতীয় ডাকে সারফাস খানিকক্ষণের ভাবের নয় কেটে মাথা সামান্য নেড়ে সামনের দিকে ইশারা করে। শেহরিন সবার থেকে বিদায় নিয়ে সবলীল কণ্ঠে বলে, আমি দুপুরের দিকে আসছি। তুমি একদম বিকালে এসো শেহরিন, আমি আছি, বাবা ভাইয়া আছে। স্বাভাবিক এভাবে লং টাইম রেখে আসাটা উচিত না। তুমি এতক্ষণ থাকবে আপু? সানজি ক্ষীণ হাসে। শেহরিনকে আগলে নেয় নিজের সঙ্গে, কপালে এক স্পর্শে মৃদু ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি যতক্ষণ পারি থাকবো, তারপর আমি গিয়ে স্বামীকাকে রাখবো। তুমি এসো কেমন? আচ্ছা। কষ্ট হচ্ছে ভীষণ, তাই না? বুঝতে পারছি না আপু, অনেক স্ট্রং হয়ে গিয়েছো বাচ্চা, তোমার মতো হতে চাই। মনে হচ্ছে আমাকে ছাড়িয়ে যাবে তুমি। ছাড়িয়ে যেতে চাই, শোক সামলানোর সামর্থ্য নেই। ইনশাল্লাহ ভাইয়া ঠিক হয়ে যাবে। সে শুধু আমার কাছে ফিরে আসুক, আর কিছু চাই না। মার্চের শেষ লগ্ন, বেলা 10:30টায় রোদ নরম সোনালি আভা ছেড়ে উজ্জ্বল সাদা রূপ নিয়েছে। আকাশ পায়ে নীলব স্ফুরিত হয়েছে পরিষ্কার। কেবল মাঝে মাঝে সাদা তুলো মেঘের কয়েকটি গুণ ভেসে বেড়াচ্ছে ডানা মেলে। শিমুল গাছে ফুটতে শুরু করেছে লাল ফুলগুলো। এই রোদ যেন আরও তেজস্বী রূপ দেখাচ্ছে। বাতাস এখনো লেগে আছে শেষ বসন্তের সুঘ্রাণ। রাস্তার সকলের ভিড় প্রায় শেষ। মানুষ, কলেজের শিক্ষার্থীরা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। অফিসগামী মানুষের ভিড়ে কেটে গেছে অনেকটা সময়। এখন রাস্তায় দেখা যাচ্ছে বাজার সেরে ফেরা কিছু গৃহিণী, হাঁটি হাঁটি করে ফেরা বয়স্ক মানুষ অ্যাপার্টমেন্ট হতে বেরিয়ে আসছে। কিছু মানুষ হেঁটে চলেছে ভার্সিটিতে শেষে রওনা হয়ে শেহরিন। আশেপাশে লোকজন চিত্রগুলো সে নিখুঁতভাবে তাকে দেখতে যাচ্ছে। হাসপাতাল টু বাসা, বাসা টু হাসপাতাল, দৌড়াদৌড়ি শেষ করে 3 দিন পর ভার্সিটি যাচ্ছে সে। নেতা সাহেবের পরিস্থিতি সাপেক্ষে ক্যাবিনেটে শিফট করা হয়েছে। শরীরের ঝুঁকি এখনও কাটেনি। মনে হচ্ছে চোখের পলকেই কেটে যাবে হয়তো এই 3টা দিন। কিন্তু এই 3টা দিনের প্রতিটা মিনিট, সেকেন্ড, ঘন্টা সাক্ষী হয়েছে নির্মূলতার। ঘড়ির কাঁটা 12:45। দুটো ক্লাস শেষ করে মাথা নিচু করে হাঁটছে শেহরিন প্রশাসনিক ভবনের করিডর ধরে নিঃশব্দে। হাতে ভাঁজ করে একটা দরখাস্ত। কাঙ্ক্ষিত কক্ষের সামনে সে পদচারণ থেমে যায়। থাই ডোর থেকে সর্বনিম্নে নক করে কম্পন গলায়, মে আই কাম ইন স্যার? প্রফেসর কামাল পাশা, যিনি একই সাথে তাদের ডিপার্টমেন্টের একজন শিক্ষক ও প্রোটেক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত। নিজস্ব কাজের মাঝে কলম থামিয়ে তিনি চোখ তুলে তাকায়। ভারী গলায় বলে, ইয়েস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার, আমি একটি বিশেষ দরকার এসেছি। জি বসুন। শেরিন সর্বপরে চেয়ার টেনে বসে সম্ভর চিত্তে হাতে ভাঁজ করা দরখাস্ত নিমজ্জিত করে। স্যার, আমি কিছুদিনের জন্য ছুটি আবেদন করতে এসেছি। এনি অ্যাপ্লিকেশন? এস স্যার। সেন দরখাস্ত টেবিলের ওপর রেখে কিছুটা এগিয়ে দেয়। ডক্টর কামাল পাশা হাতে নেয় কাগজখানা, সরাসরি দরখাস্ত হাতে তুলে নেয়। চোখে পরিহিত চশমাটা খানিক শিরোনামে বোলায়। 7 দিনের ছুটি। পুরো দরখাস্ত এক নজরে বুলিয়ে চশমা খুলে টেবিলে রাখে। অতঃপর শেরিনের দিকে সরাসরি তাকায়। রাশভারী কণ্ঠে বলে, আপনি কি কখনো আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখেছেন? স্যার বজ্র আওয়াজে শেহরিন মাথা নিচু করে চোখ নামিয়ে নেয়। শুকনো ঢোক গিলে বলে, জি না স্যার। তাহলে হয়তো এটাও জানেন না আপনি আপনার ডিপার্টমেন্টের সব স্যারের নজরে এসেছেন একাডেমিক স্টাডির ক্ষেত্রে। এই সপ্তাহে 3টা ক্লাস মিস করেছেন। সপ্তাহখানেক আগের ক্লাস টেস্টে অনুপস্থিত। আপনার কি রেগুলারলি সমস্যা সম্পর্কে কোনো আইডিয়া নেই? আমি কি মেনটেন শব্দটার সঙ্গে অপরিচিত? সরি স্যার। আপনার গ্রুপে সদস্যরা অভিযোগ করেছে আপনি গ্রুপ অ্যাসাইনমেন্ট কাজে ঠিকমতো অংশ নেন না, ল্যাবের গ্রুপ ওয়ার্কে ইনভারমেন্ট ঠিকমতো করছেন না। এমন দায়সারা ভাব নিয়ে ইঞ্জিনিয়ারিং কেন পড়তে এসেছেন? স্যার, আমি কিছু পারিবারিক সমস্যার কারণে বিপর্যস্ত, যার কারণে রেগুলারিটি মেনটেন করতে পারি না। প্লিজ ডোন্ট মেক এনি এক্সকিউজ, ইটস এনিওয়ে। ডক্টর কামাল পাশে একটু থামলেন। তার সামনে থাকা মাথা নিচু করা শিক্ষার্থী দিকে তাকে ক্ষীণ গলায় বললে, ইউ উইল টেক দ্য ফাইনাল এক্সাম ইন দ্য ফিট ডেট। আর এখন এসেছেন ছুটি নিতে। আপনার এই কঠিন পড়াশোনা করার দরকার এই সময়। এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এত চাপ নেওয়া যে আপনি বরং অ্যাজ এ ওয়াইফ সেদিকে মন দিন। সেটার জন্যই তো আপনার এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তাই না? কোনো অভিযোগ সৃষ্টি হবে না। আপনার যা কন্ডিশন, ইন ফিউচার খুব বেশি কিছু তো মনে হয় না আপনাকে দ্বারা হবে। আপ ডাউন সিস্টেমের মধ্যে না থেকে সাংসারিক দিকটাও ফোকাস করুন। এটাই আপনার জন্য বেটার হবে। ছুটে আসা বাণী শেরিনের কর্ণপথ হতে চোখ বন্ধ করে নেয়। চুপচাপ হজম করে, চোখ তুলে তাকানোর জো নেই। এই মুহূর্তে মনে হচ্ছে সমস্ত পরিশ্রম, সমস্ত স্বপ্নগুলো যেন স্যারের এই একটা কথার আঘাতে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তার আত্মবিশ্বাস টুকরো টুকরো হয়ে যাচ্ছে। লজ্জা অপমান সেই দগ্ধ, গলায় আটকে থাকা কান্ডা পিণ্ড। চুপসে গেল সে। এখন বলুন, আপনার কি সত্যি ছুটি লাগবে? এই পরিস্থিতিতেও শেরিন খুব ধীরস্থির মাথা তোলে, সহস্র শ্রদ্ধেয়ভাবে মনোভাব সরাসরি স্যারের দিকে তাকিয়ে টেবিলের দিকে দৃষ্টিপাত গলে শান্ত গলায় বলে, ইটস ওকে স্যার, আমি ম্যানেজ করে নিতে পারবো। ওকে গুড, থ্যাংক ইউ স্যার। সেই নম্র স্বরে সালাম দিয়ে উঠে পড়ে। এক পিছু না তাকিয়ে সরাসরি বেরিয়ে যায় প্রোটেক্টর রুম হতে। কিছুটা হেঁটে করিডোরের একপাশে থমকে দাঁড়ায়। দুপা থেমে গেল। তার লতার মতো আষ্টে পিষ্টে ধরেছে। সামনে এগোবার সাহস পেল না। বুকের হতে বাম হাতটা চেপে ধরে জোরে জোরে শ্বাস টানলো। গলা চেপে ধাতস্থ অনুভবগুলো বুঝতে চেষ্টা করলো। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা নিমর্ত অশ্রু সেই সোনালি রোদে চকচকে হয়ে উঠেছে। কিছু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে শেরিন। বুকের মধ্যে ধরফড়নি কম আসলে সে হাতের পৃষ্ঠে চোখ মুছে নেয়। অতঃপর লম্বা করে শ্বাস ফেলে এগোয় সামনের দিকে। ফ্যাকাল্টি হতে বেরিয়ে আসে ধীর পায়ে। এগোতে থাকে সে। কাঁধে ব্যাগ শক্ত করে চেপে ধরে আনমনে মনস্থির যুদ্ধে মেতে ওঠে। কিছুটা সামনে এগোতেই এই ধরর জীবনের মধ্যে রঙিন ছায়া এসে ভিড় করে। শেহরিনের অধভেজা চোখ দুটো হয়ে ওঠে সূক্ষ্ম। ঠোঁটের কোণে ফুটে ওঠে অস্ফুট হাসি। সমস্ত কষ্ট অপমান গলদকরণ করে সে নির্মেলকাল চাহনি ঠোঁট দুটো প্রসারিত করে। মা। আসিফের কোলে সাহমিকা। মাকে দেখেই রাজকন্যা খুশিতে উপচে পড়ে। চাচুর কোলতে ঢলে পড়ে মায়ের কোলে। সে মেয়েকে নিজের কোলে নিয়ে চোখে মুখে চুমু খেতে খেতে অনবরত। এদিকে আদরে আহ্লাদে রাজকন্যা খিলখিল করে হাসে। পুরো ক্যাম্পাস ঘোরা শেষে আমাদের ভাবিজান সিরিয়াসলি কখন এসেছেন? ঘন্টাখানিক হলো। এতক্ষণও চুপ ছিল। সে তো এত মানুষ দেখে অবাক। শেরিন মেয়ের গাল লাল হয়ে যাওয়া দেখে তটস্থ চোখে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাই ও গাল লাল কেন? আসিফ দুহাত কোমরে চেপে দীর্ঘশ্বাস দিয়ে বলে, স্বামিকাকে দেখে সে শুধু গাল টেনে আদর করে দেয়। ইতিমধ্যে 2-4টা আন্টির কোলে ওঠা শেষ ওর। তাও ভালো, আমি তো ভেবেছি নতুন করে আবার অ্যালার্জির সংক্রমণ হয়েছে কিনা।
আসিফ সম্মানিত ভঙ্গিতে মা মেয়েকে সামনে এগোনোর জন্য বলে। শেহরিন মেয়েকে নিয়ে গুটিসুটি করতে করতে হাঁটা দেয়। পাশে কাটিয়ে চলে যায় এক লম্বা চওড়া পুরুষের দেহি। বাচ্চাটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়, এক হাতে আঙ্গুল উঁচিয়ে ইশারা করে বলে, বাবা বাবা। না মা, বাবা না। উজি বাবা, বাবা আসবে। সাহমিকা 4 দিন হলো বাবার দেখা পায় না। সে যেন ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে বাবার জন্য, পারছে না মুখ ফুটে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে। বাসায় কলিং বেল বাজলে দৌড়ে যায় বাবা বাবা বলে, কিন্তু বাবার দেখা সে পায় না। চাতক পাখি নেয় তাকিয়ে থাকে দরজার পানে। ভাবে একটা কথা ছিল। জি বলুন। বুঝতেই তো পারছেন পরিস্থিতি এখন কোন পর্যায়ে চলছে। গোছানো সবকিছু হাতের বাইরে চলে গিয়েছে। এখন কি করা উচিত আমাদের? নির্বাচনের কথা বলছেন? আসিফ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দেয়, জি। একটু ক্লিয়ার ভাবে বলে বুঝতে পারবো ভাইয়া। নির্বাচন খুব বেশি একটা সময় তো আর নেই। এই সময় সবচেয়ে ক্রিটিক্যাল একটা সময় বলতে পারেন। একজন নির্বাচনী প্রার্থী টার্নিং পয়েন্ট, নিজেকে সামলে ধরে রাখার, জনগণের সামনে পৌঁছানো। সান্নিধ্য ভাইয়ের যে কন্ডিশন, সে পুরোপুরি সুস্থ হওয়ার সময় সাপেক্ষ ব্যাপার। সেই ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় সব কাজ করা আমরা আমাদের ঠিক মতোই আছি। বাট মাথা যদি না থাকে, দেহের বাকি অঙ্গের তো কোনো মূল্য থাকে না। আমি তো এইসব ব্যাপারে কিছু জানি না ভাইয়ারা। বাবা বা ভাইয়াকে কি কোনো সলিউশন নিতে পারেন না? আমার ওপর সিদ্ধান্ত নির্ভর, সরি আপনার ওপর সিদ্ধান্তটা নির্ভর। শেরিন হাঁটা থামায়, অবাক চোখে তাকিয়ে। আমার ওপর সিদ্ধান্ত নির্ভর মানে? ভাবি, নির্বাচনের প্রার্থীরা বাতিল করার মতো এত বড় সিদ্ধান্ত নেওয়া সহজ না। আঙ্কেল শারফাজ ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বলেছেন আপনার কথা যদি অনুমতি দেন তাহলে আমরা প্রার্থী বাতিল করব, কারণ আপনি সান্নিধ্য ভাইয়ের সবচেয়ে কাছের মানুষ। আমরা তার বিকল্প হিসেবে আপনাকে ধরছি। কঠিন এই সিদ্ধান্ত তার ওয়াইফ হিসেবে আপনার নেওয়ার বৈধতা আছে, আমাদের নেই। শেরিন গোলাকার চোখ করে গোলক ধাঁধায় যেন পড়ে গেছে। সে মানুষটার আত্মার সঙ্গে রাজনীতি মিশে আছে। সেই মানুষটা এত বড় সিদ্ধান্ত মেনে নিবে? প্রার্থিতা বাতিল, তার মানে এমপি পদে সে লড়বে না, এখানে সমাপ্তি। ভাইয়া, কোনোভাবে কি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে লড়াই করা অনেক বেশি কঠিন ভাবি। সঠিক প্রচার এবং জনগণের দ্বারে দ্বারে না পৌঁছালে হাজার সামর্থ্য থাকলেও সম্ভব নয় যে তার ভোট জিনিসটা অনেক মারপ্যাচের। আমি একটু সময় নিয়ে ভেবে জানাই তাহলে। একটু তাড়াতাড়ি করবেন ভাবি। আচ্ছা। দিনের আলো নিভে অন্ধকার হয়ে আসে চারপাশ। ঠান্ডা মৃদু দক্ষিণে হাওয়া বইছে। কানে ফোন চেপে একদৃষ্টে তাকিয়ে আছে সে সামনের দিকে। মনে হচ্ছে কতকাল ঘুমায় না শেহরিন। আমি কোনো সিম্পলিটি চাই না বাবা, আমাকে তুমি সাজেস্ট করো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কি করা উচিত, কোনটা করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তুমি কি নিজেকে ভরসা করো? ভরসা বলতে পারছি না, তবে পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহসটুকু নিজের ভেতর আনতে সক্ষম হয়েছি। কি চাও তুমি? সবকিছু মোকাবেলা করতে বিনা অশ্রুতে। রেজান সাহেব মেয়ের কঠিন চিত্তে সঙ্গে একাগ্রতা প্রকাশ করে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি বজায় রেখে স্পষ্ট কণ্ঠে বলে, তুমি যেটা চাও সেটাই প্রয়োজন, নিজের প্রতি ভরসা আর বিশ্বাস। মানুষ যেটা চায় সেটা তার সহজলভ্য হয় না। ময়দানে নামতে হয় মা, রিস্ক নাও জীবনে, যতক্ষণ না পর্যন্ত তুমি চেষ্টা করছো। তুমি জানো না সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে। কিছুই হবে না। স্বপ্ন তৈরি হয় ভয় নিয়ে। তুমি অসংখ্যবার হারবে, নুয়ে পড়বে, আবার উঠে দাঁড়াবে। আমি ময়দানে নামতে চাই বাবা। বাবা তোমার জন্য সেই স্বাগতম জানাচ্ছে। তুমি যদি হেরেও যাও তাতেও কোনো কিছু অর্জন করবে মা। ভেতরের সব ভীত সত্তা মরে যাবে, দ্বিতীয়বার পা রাখার সাহস পাবে। জীবন যুদ্ধে মনে রাখবে, পানিকে স্পর্শ না করা পর্যন্ত মানুষ বুঝতে পারে না সেটা ঠান্ডা নাকি গরম। তুমি স্পর্শ করো, অনুভব করো। কাজটা কঠিন কিন্তু স্ট্রং ডিটারমিনেশন, এই সৃষ্টিকর্তার প্রতি গভীর বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। শেরিন চোখ বন্ধ করে চোখের পাতায় জমা জলগুলোকে নিমজ্জিত করে। বাবার প্রতিটা কথা তার ভেতরটাকে পুনরায় জোড়া লাগাতে সাহায্য করেছে। আজ দুপুরে সে ভাঙনটা ধরেছে, তারপরও মিলে গেছে ধীরে ধীরে। আমি চেষ্টা করব বাবা, বিনিময়ে যদি পাই না কেন, সেদিন আমার ভুরুক্ষেপ থাকবে না। নিজেকে টেস্ট করে দেখি কতটুকু আমার দ্বারাও সম্ভব। দ্যাটস মাই গার্ল, মাই প্রিন্সেস। সবসময় মনে রাখবে, জীবনে কঠিন সময় কখনো শাস্তি স্বরূপ
কিছুই হয় না। এটা জাস্ট একটা স্টেপ, যেটা তোমাকে নতুন করে তৈরি করবে, তোমাকে শেখাবে তুমি আসলে কে। আমার বিশ্বাস তুমি সফল হবে, একদিন নিজেকে নিয়ে প্রাউড ফিল করবে। আমার সেটা নিজের চোখে দেখতে চাই। শেহরিন ঠোঁট চেপে কান্না আটকায়, মাথা নিয়ে স্পষ্ট স্বরে বলে, ইয়েস বাবা ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম মাম। শেহরিন ফোন রেখে উপরিপানে তাকায়, ঠোঁটে গোল করে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে, অতঃপর দ্রুত হাতে ফোন করে কাউকে। হ্যালো, বলো শেহরিন। ভাইয়া, ওনার প্রার্থিতা বাতিল করব না। আর ইউ শিওর? ইয়েস আই অ্যাম। কিন্তু কিভাবে? কাল থেকে ওনার হয়ে আমি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করব। চট্টগ্রাম 2 আসনে যতগুলো এলাকা আছে আমি সেখানে যাব, ওনার জন্য ভোট চাইব। শেহরিন, আমি তাকে হেরে যেতে দেখতে পারবো না ভাইয়া। তুমি রাজনীতি পছন্দ করো না, তুমি বলছো এই কথা। পছন্দ করি না, কিন্তু অসম্মানও করি না, বা করার অধিকার আমার নেই। সব ব্যবস্থা করা থাকবে, তোমার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ ভাইয়া। শিন ফোন নামিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। রুটিন ডক্টর কামাল পাশা স্যারের সাবজেক্ট রেডমার্ক করে পড়া টেবিলে বসার আগে একবার মিররের নিজের দিকে তাকায়, এক দৃষ্টে কিচিৎকাল তাকিয়ে থাকা শেষে মৃদু ঠোঁট প্রসারিত করে। মানুষ মূলত আয়না, তার সামনের পৃষ্ঠ মসৃণ ঝকঝকে, কিন্তু পেছনের পৃষ্ঠটা খসখসে কঠিন পেপারে গাঁথা। মানুষ হাসে তার হাসির ঝলকানিতে, কিন্তু ভেতরে সেই কঠিন পেরকে মাত্র বুকে গাঁথা থাকে, সে কেউ দেখতে পায় না। না, আমার এই হাসি মানুষ দেখবে, জাজ করবে, বাট আমার ভেতরের ক্ষতটা কেউ দেখতে পারবে না। এনিওয়ে, আয়নার পেছনে কয়জনেই বা দেখে। সময় 9টা। ধরনী আজকের দিনে ফোটা প্রথম চকচকে রোদ্দুর তখন মাথার ওপরে। প্রকৃতিতে শুরু হয়েছে তীব্র দহন, গরমের ভাবে সকল দিকটা নাভিশ্বাস। ফটিকছড়ি সদর থেকে একাধিক গাড়ি বহর রওনা হয়েছে নাজিরহাটের উদ্দেশ্যে। গাড়িতে বসে থাকা সাদা কাগজে লেখা এলাকার নামগুলোতে চোখ বুলে নিচ্ছে শেহরিন। পরনে তার সাদা রঙের ফুল স্লিভ সালোয়ার কামিজ, মাথায় টানা ছোট ছোট ফুলের নকশা করা একটা ওড়না, চোখে মুখে নেই কোনো গভীরতা, একরাশ দৃঢ়তা, আত্মবিশ্বাস আর স্বয়ংপূর্ণভাবে গাড়ি এসে পৌঁছায় নাজিরহাট বাজারে। ধুলো উড়িয়ে একে একে 3টা গাড়ি থামতে আশেপাশ থেকে কিছু মানুষ কৌতূহল চোখে এগিয়ে আসে। আসিফ, আব্রাহাম দুজন দুপাশে দাঁড়িয়ে। সানজি শেরিনকে সম্রচিত্রে নামার সুযোগ করে দেয়। পাশে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে নিরাপত্তা কর্মীরা। আসিফ আব্রাহাম দুজনে পরিচিত মুখ, নেতা সাহেবের সর্বসময়ের সঙ্গী। তাদের দেখা মাত্র জনগণ উচ্ছ্বসিত হয়ে ওঠে, মুহূর্তেই জমে ওঠে ভিড়। কিন্তু মিসেস সান্নিধ্য বা সঙ্গে থাকা মেয়েটা তারা খুব একটা চিনতে পারে না। কেউ কেউ কানাঘোষা করে এমপি সাহেবের স্ত্রী হিসেবে, কেননা অ্যাক্সিডেন্টের পর হাসপাতালে সেদিন তাকে হন্তদন্ত হয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিওর ছড়াছড়ি। সে মুহূর্তে জমে ওঠা ভিড় বাটা কিছুটা নার্ভাস ফিল করলেও লম্বা একটা দীর্ঘশ্বাস টেনে নিল। আসিফ আব্রাহামের নির্দেশে তারা নাজিরহাট বাজারের মেন পয়েন্টে এসে দাঁড়ায়। এতে চারদিকে ছড়িয়ে থাকা লোকজনগুলো উৎসাহিত হয়েও এসে জামায়াত হয়। সেনের মুখে হাসি ফুটে ওঠে, স্বস্তির গলায় বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমাকে হয়তো চিনতে পারছেন না আপনারা, তাই না? উপস্থিত জনতা কয়েক সেকেন্ডে নীরবতা পালন করে, শেষে নিজেদের মধ্যে গুঞ্জন তোলে। কানাঘোষা ফিসফিস। এক বয়স্ক লোক বাজারের ব্যাগ হাতে ভঙ্গুর গলায় উচ্চারণ করে, আমগো এমপি সাহেবের সহধর্মিনী, আপনি মা? সেন বৃদ্ধ লোকটার উত্তর শুনে নম্র হেসে বলে, জি। এমপি সাহেবের অবস্থা কি? আমরা কি তাকে পাবো না ম্যাডাম? তার কি তাকে দিয়ে আমরা এত আশা করি, তাকে নিয়ে চেয়ে আছি। দয়া করে বলবেন, আপনি আমাদের কি কোনো দুঃসংবাদ দিতে এসেছেন? যুবক ছেলেটির প্রশ্নে উপস্থিত বাকি সবাই সমর্থন জানায়। আসিফ আব্রাহাম কিংবা সানজি কেউ মুখ খোলে না। আজ সব দায়িত্ব এমপি সাহেবের স্ত্রীর, আর তাদের সাথে শুধু সঙ্গ দেওয়া। দেখা যাক মিসেস সান্নিধ্যর কত দম। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, কিন্তু তার আগে বলুন, আপনাদের এমপি সাহেব তো এখন এমপি পদে নেই। সে তো এমপি পদ থেকে ইস্তেফা দিয়েছে অনেক আগেই। যতদূর জানি উপনির্বাচনে নতুন এমপিও এসেছে। আপনারা সাবেক শব্দটা তাহলে তার ক্ষেত্রে কেন ব্যবহার করছেন না? কিসের সাবেক ম্যাডাম? আমাদের কাছে তিনি এখনো এমপি সাহেবই আছেন, তার সঙ্গে সাবেক শব্দটা চায় না। আমরা চাই সে কোনোভাবেই হোক আমাদের কাছে আবার ফিরে আসুক।
ম্যাডাম, লিখিত আকারে তিনি হয়তো সাবেক, কিন্তু মৌলিক স্বীকারোক্তিতে তিনি আমাদের এমপি সাহেব। সেনের ভেতরটা যেন স্বতঃস্ফূর্ত আনন্দে ফুটে উঠল, ভেতরে চলমান দ্বিধা সংশয় সে যেন হার মানিয়ে নিয়েছে। তাদের এই বক্তব্য তাকে আরো সাহস জোগালো। আপনাদের এমপি সাহেব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি অটুট থাকে তাহলে নিশ্চয়ই তাকে পাবেন। আমি আপনাদের কোনো দুঃসংবাদ দিতে আসিনি, বরং সাহায্য চাইতে এসেছি। মূলত তার প্রতিশ্রুতির ভার বহন করে আজ আমার এখানে আসা। তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য লড়বেন। সেনের কথা শেষ হতে না হতেই একসঙ্গে সবাই উচ্ছ্বসিত করতালি দেয়। আশেপাশে সবাই হৈ হৈ করে ওঠে। পেছন থেকে কেউ কেউ স্লোগান শুরু করে। আসিফ দুহাতে ইশারায় সবাইকে একটু শান্ত হতে বলে। মিসেস সান্নিধ্যের কথা শুনতে বলে মনোযোগের সাথে। ময়দানের যুদ্ধ কখনো একা সংগঠিত হয় না, একাধিক সৈনিক লাগে। বিপক্ষ দলের সঙ্গে লড়াই করার জন্য সাহস লাগে। এমপি সাহেব যদি সেনাপতি হয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছেন সৈন্য। সৈন্য ছাড়া কিন্তু সেনাপতি অচল। তার আদি দামি চকচকে তলোয়ার তখন মলিন হয়ে যাবে। এক্ষেত্রে দরকার আপনাদের সঙ্গ, আপনাদের সাহস। জি জি, আমরা সবাই প্রস্তুত। আমি জানি না উনি এমপি পদে থাকাকালীন সময়ে কি করেছে আপনাদের জন্য, তবে আপনাদের একাগ্র সমগ্র দেখে আন্দাজ করতে পারছি একটু কিছু হলেও করেছেন, নয়তো এতটা নিরন্তর ভালোবাসা পাওয়া সম্ভব না। তার হয়তো কিছু ব্যাড ইমেজ রয়েছে, অতিরিক্ত রাগ কিংবা ধৈর্যহীনতার পরিচয়। অথচ যতটুকু আমি শুনেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে আর কি। তবে আমি এগুলোতে বেশি অ্যাডিকটিভ নই, তাই জাজ করছি না। কিন্তু আমার অনুরোধ, আপনারা তার কাজগুলো অবমূল্যায়ন করবেন না। আমরা বেইমানি করবো না ম্যাডাম। আমাদের মতো মধ্যবিত্ত গরিবের জন্য যেইটুকু করছে সে, তাতে আমরা তারে মাথায় তুলে রাখতে পারি। আমাদের টাকা পয়সা না থাকলেও আমরা কিন্তু নিখুঁত ভালোবাসা এবং সামর্থ্য দিতে পারি। আমি পেশায় একজন স্কুল শিক্ষক, পাশের গ্রামে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। পেশাগত জীবনে আমি অনেক হ্যারাসমেন্ট হয়েছি দুর্নীতির কারণে, সিন্ডিকেটের কারণে পিছে পড়ে গেছি বারবার। এলাকার কিছু প্রভাবশালী এবং সেই হাই স্কুলের ক্ষমতাবান হেডমাস্টার আমাকে নানাভাবে হয়রানি করেছে। আমি অনেকের কাছে বিচার চেয়েছি কিন্তু পাইনি, উল্টো আমাকে এ কারণে 30,000 টাকা জরিমানা দিতে হয়েছে চাকরি বাঁচাতে সেই সময়। তবে আমি ভেতরে ভেতরে মেনে নিতে পারছিলাম না এই অপকর্ম। অতঃপর একসময় সিদ্ধান্ত নেই এমপি সাহেবের সাথে সরাসরি এ বিষয়ে কথা বলবো। আমি তার কার্যালয়ে 2 দিন গিয়েছি। প্রথম দিন তিনি কার্যালয়ে ছিলেন না, দ্বিতীয় দিন চেষ্টা করেছিলেন। স্যারের লোকেরা আমাকে আশ্বাস দিয়েছে কথা বলিয়ে দিতে। তারা কথা রেখেছিল। স্যারের সঙ্গে আমি দেখা করে সমস্ত ঘটনা খুলে বলেছি প্রমাণ সহ। এখন মজার বিষয় হলো, স্যারের সাথে দেখা করতে আমার 2 দিন লাগলেও স্যার আমার সমস্যার সমাধান করতে 2 ঘন্টার সময় নেয়নি। স্যারের কোড আমি নিজের চোখে দেখেছি। তবে গর্ব করে বলতে পারি, আমাদের ভালোর জন্যই তিনি যদি খারাপ হন তাহলে সেই খারাপটাকে আমরা ভালো হিসেবে গ্রহণ করে নিব, আমাদের কোনো সমস্যা নেই। শিক্ষক মঞ্জুর আলমের কণ্ঠের অদ্ভুত এক দৃঢ়তা। শেরিন সহ উপস্থিত সবাই তার কথায় মুগ্ধ হয়ে শোনে। অল্প বয়সী এই ছেলে যখন প্রথম এমপি পদে এলো, আমরা নিজেরাই বেশ শঙ্কিত ছিলাম। নিজেরা সমালোচনা করতাম, হাটের বয়সী ছেলে উন্নয়নের আর কি বুঝে, অন্য সবার মতো সেও পকেট ভারী করে আসন দখল করে খাবে। মিথ্যা বলবো না, সত্যি আমরা এমনটাই ভেবেছিলাম। এটা নিয়ে বেশ সমালোচনাও ঝড়ো বয়েছিল, কিন্তু এমপি সাহেব নিজ হতে এ সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি। সে কোনো টুশব্দ করেনি, বরং সে কাজের মাধ্যমে দেখিয়েছে, ভুল ভাঙিয়েছে আমাদের। পরপর 2 বার ক্ষমতায় থাকা আজমতুল্লাহ সাহেব এমন প্রকল্প বাস্তবায়ন করতে সময় লাগিয়েছিল 6.5 বছর। সেক্ষেত্রে অল্প বয়সী এমপি 4 বছরে সম্পূর্ণ কাজ সমাধান করে দিয়েছে। সেনের ভেতরটা যেন আরো আপ্লুত হলো। নেতা সাহেবের প্রতি সাধারণ মানুষের এমন আস্থা ভালোবাসা দেখে মুগ্ধ সে। নিজেকে ধন্যবাদ জানায়, তার নেওয়া সিদ্ধান্ত একদম সঠিক ছিল। নেতা সাহেব যদি এই মুহূর্তে হেরে যেতে দিত, তাহলে হয়তো এই মানুষগুলো হেরে যেত। উপস্থিত জনতার সঙ্গে সঙ্গে কথা শেষ করে এবার শেহরিনরা নাজিরহাট বাজার এলাকার উন্নয়ন, যুব ক্লাব এবং চায়ের দোকানগুলোতে সবার সঙ্গে মত বিনিময় করে। যুব উন্নয়ন ক্লাবে প্রবেশের ভেতরের জন্য 25 তরুণদের ভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করে তোলে। ম্যাডাম, আমাদের প্রথম দাবি বাজারের পাশে পরিত্যক্ত জমিতে একটি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান কেন্দ্র চাই। আমরা নিজস্বভাবে কিছু দিতে চাই একটা জায়গায়।
এছাড়াও আমাদের নাজিরহাট মনিকপুর সংগঠন সড়কটা ভাঙা, এ নিয়ে কেউ কথা বলে না। আমাদের চলাচলের খুব কষ্ট। ইনশাল্লাহ আপনাদের ন্যায্য চাহিদা পূরণ করার জন্য আপনাদের এমপি সাহেব সর্বদা তৎপর থাকবে। এছাড়াও ফটিকছড়ির প্রথম 4 লেন গ্রামীণ সড়ক নির্মাণে যে অবশ্যই পদক্ষেপ নেবেন। আপনাদের এই অকপটুক প্রচারণা সম্মান জানাই। আমরা মাঠে নামবো আপনাদের জন্যই। ধন্যবাদ। নাজিরহাটের কার্য সম্পাদন শেষে সেদিন এবার যাত্রা শুরু হলুদছড়ি ভুলিয়াপুরের উদ্দেশ্যে। এলাকা দুটো রাস্তা কিছুটা দুর্গম, চারপাশে সবুজ ধানের ক্ষেত, পাহাড়ি আবছা রেখা। বা এখানে গাড়ি থামানো হোক, আর যেতে হবে না। পায়ে হেঁটে যাবেন? শিরিনের মাথা নাড়িয়ে সায় জানিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ। আল্লাহ, আজ তুমি কি দিন দেখাচ্ছ, আমি যে আর সইতে পারছি না। রাজনীতির প্রতি আমার ভাবিজানের মন তুমি কিভাবে এত নরম করেছ? এই যে অসম্ভবকে সম্ভব করছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘাম ঝরছে। সাঞ্জি আপু, মিথ্যা নয় মেয়ে, এই যে সত্যি অসম্ভবের। আপনার দ্বারা এত কিছু মেনে নেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষেও। এত সুন্দর করে গুছিয়ে কথা বলছেন, সবার সঙ্গে এত মিশে আছেন। 0% রাজনীতির জ্ঞান শূন্যকে তুড়ি মেরে হ্যান্ডশেক করে নিচ্ছেন পার্সেন্টেজ ইফোর্ট দিয়ে। কিভাবে? সব প্রশ্নের উত্তর বাসায় গিয়ে দিব, এখন নামো তুমি আগে। ভালোবাসার কবলে পড়লে জলদস্যু নামক নাদান বাচ্চাও মনে হয়। সেদিন তৎক্ষণাৎ আসিফের দিকে এক পলক তাকিয়ে সানজির দিকে ঘুরে যায়। এক কদম ফিরে, ঠিক কথা বলেছ, জলদস্যু কেউ নাতান বাচ্চা মনে হয়। তা নয় তো কি। আর একা একা বিয়ে করার সাহস হয় কারো, তাও দুটো রাগী গম্ভীর ভাই থাকতে। আসিফ মৃদু কেসে ওঠে। সানজি নিজের কথায় নিজেই ফেসে গিয়েছে। আর চোখে তাকায় শেহরিনের দিকে। শেহরিন সানজির ভঙ্গিমা দেখে ফিক করে হেসে ওঠে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চলো এবার। মোরসালকে গাড়ি রেখে নেমে পড়ে তারা গ্রাম্য মেঠো পথে। নিরাপত্তা কর্মীদের মধ্যে অধিকাংশ রেখে মাত্র 3 জন কে বলে তাদের সঙ্গে আসতে। শেরিন জীবনে প্রথম এই সরু মাটিতে হাসছে। রোদের আলোতে চকচক করছে চারপাশে জমি জমা। কি অদ্ভুত সুন্দর প্রখরতা। গ্রামের এই মেঠো পথের ধারে ছোট ছোট মাটির বাড়ি, ঘরে দাওয়ায় বসে থাকা শ্রমজীবী নারীরা তীব্র গরমে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে। হঠাৎ একই সঙ্গে এত মানুষের আগমন দেখে হকচকে ওঠে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? মিষ্টি মুখে সুদূর মেয়েলি কণ্ঠ। বসরত নারীরা উঠে দাঁড়ায়, কিন্তু শেরিন সঙ্গে সঙ্গে তাদের হাত বাড়িয়ে উঠতে মানা করে। আসিফ সহ বাকি সব পুরুষ কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। অমনে ক্যাডাই মা, বলুন তো আমি কে? চিনবার হারি না তো? সঞ্জু উৎসাহিত গলায় বলে, আপনাদের আগের এমপি সাহেবকে তো নিশ্চয়ই চেনেন তাই না? একাধিক মহিলা, বয়স্ক মহিলা তৎক্ষণাৎ জবাব দেয়, হওয়া চিনি, অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম। নাম কি বলুন তো? মহিলার দিকে তাকিয়ে নাজুক কণ্ঠে বলে, সান্নিধ্য না কি জানি রে, কইবার তো পারি না, মেলা কঠিন। সানজি শব্দ করে হেসে ওঠে। মহিলার দিকে প্রফুল্ল গলায় বলে ওঠে, হলেই হলো এক নাম। উনি আপনাদের সেই সান্নিধ্য সাহেবের স্ত্রী। উনার হয়ে সে আপনাদের কাছে ভালোবাসা নিতে এসেছে। সানজির কথা শোনা মাত্র আশেপাশে সবাই এক চোখে তাকাতে থাকে শেহরিনের দিকে। ওমা ওমা, ও কি কথা? আমগো এমপি সাহেবের বউ অমনে, তাও আবার আমগো কাছে। আপনাদের জন্যই তো উনি এমপি হয়েছে, আপনাদের কাছে না এসে পারি? রোদতপ্ত ঘামে ভেজা সুবর্ণ রমণীর দিকে বিস্ময় চোখে তাকিয়ে থাকে সবাই। কি সুন্দর নরম হাসি, কি সুন্দর কথার বাচন, সবাইকে মুগ্ধ করে নির্বিশেষ। মধ্যবয়স্ক মহিলাটি আপ্লুত চোখে তাকিয়ে শেরিনের থুতনিতে হাত রাখে, নির্দ্বিধায় কণ্ঠে বলে, চাঁদের টুকরো একখান, বাইচা থাকো মা তুই। স্বামীর জন্য আমগো দুয়ারে আইসোস, আমরা কেমনে ফিরাই দিমু? আমার স্বামীর জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে, আপনাদের সমস্ত সুযোগ সুবিধা সমস্যাগুলো দেখতে পারে। আপনাদের সামর্থ্য আমাদের ভালোবাসা। একে একে সবার সাথে কুশল বিনিময় করে শেহরিন। সব মহিলা তার মাথায় হাত বুলিয়ে দেয়। শেহরিন নিজেকে তাদের মাঝে নিঃসংকোচভাবে নিবেদন করে। মুখে সর্বদা সুলভ হাসি বজায় রেখে মাথা খানিকটা নুয়ে আশীর্বাদ গ্রহণ করে। ভজপুরের আশেপাশের বাড়িতে গিয়ে দুয়ারে দুয়ারে সাক্ষাতের প্রয়োজন প্রচারণা শেষ করে তারা। বাগান বাজারে এইদিকে জনসভাস্থলে সময় তখন মধ্যাহ্ন পড়িয়েছে। তীব্র দাবদাহের মাঝে উপস্থিত হয়েছে এই এলাকার সকল মানুষের স্তরে। শেহরিনের মুখে লাল হয়ে উঠেছে, কণ্ঠে ছিল না কোনো প্রকার ক্লান্তি, বরং সুস্পষ্ট স্বরে উপস্থিত সবাইকে বিনিময়তার সাথে বলে চলেছে কথা। ম্যাম, আমরা কিছু প্রশ্নের উত্তর চাই। জি।
ভিড়ের মাঝে তিনজন সাংবাদিক সম্মুখে এসে দাঁড়ায়। হাতে থাকা মাইক্রোফোন শেরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, সাবেক এমপি সাহেব শাহিদ শাহজাহান খান বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ভর্তি। এ অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের মতো দুর্গম সিদ্ধান্ত আপনারা কিভাবে নিচ্ছেন? আমাদের বিশ্বাস শুনে কাঙ্ক্ষিত সময়ের আগে সুস্থ হয়ে উঠবেন, সঠিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম হবেন। তাহলে কি তার প্রার্থিতা বাতিল করা নিয়ে যে গুঞ্জন উঠেছে সেটা মিথ্যা? প্রার্থিতা বাতিল নিয়ে মিডিয়ায় কোনো কথাই বলা হয়নি। গুঞ্জন সৃষ্টি হলো কিভাবে? আমরা কেউ তো এই নিয়ে কোনো প্রকার কথা বলিনি। ম্যাম, বিপক্ষীয় দলের পদপ্রার্থী নাসির চৌধুরীর পক্ষ হতে আমরা এটা শুনেছি। তার দলের নেতাকর্মীরা জানিয়েছে সাবেক এমপি সাহেব আসন ছেড়ে দিচ্ছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানায়ের কথা, এমন কিছু বলা হচ্ছে না। ম্যাম, তাহলে কি নির্বাচনের আগ পর্যন্ত আপনি প্রচারণার কাজ করে যাবেন? ইনশাল্লাহ, যতটুকু পারি চেষ্টা করে যাব। যাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? পজিটিভ ধরে রাখছি, আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। আজকের প্রচারণার অভিজ্ঞতা কেমন ছিল? সেন মুখে হাসি রেখে ধীর কণ্ঠে বলে, জি খুব ভালো। সাবেক এমপি সাহেবের উন্নয়নের দিকটা কেমনভাবে দেখছেন? এটার উত্তর সাধারণ জনগণের কাছে আছে। তবে আমি যতটুকু দেখেছি আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন, আমার মনে হয় উনি সৎভাবে কাজ করে গিয়েছেন। এতগুলো প্রকল্প বাস্তব সহজ নয়। পরন্ত বিকেলে আবছালোয় জনসমর্থনের কার্য শেষে আজকের মতো প্রচারণার সমাপ্তি ঘটে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় বাগান বাজার। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে সান্নিধ্যের যোদ্ধা জনতা অভিবাদন গ্রহণ করে। ফুটে ওঠে শেহরিনের স্বতঃস্ফূর্ত নেতৃত্বের অদম্য সাহস। নির্বাচনী তোড়জোড়ের মাঝে দেখতে দেখতে মার্চ পেরিয়ে এপ্রিল। প্রচারণা শেষে লিফলেট প্রচার শুরু হয়ে গিয়েছে। বিপক্ষীয় দলের আয়োজনও কম না। বেশ শক্তিশালী অবস্থানে রেখেছে নাসির চৌধুরী নিজেও। জনগণের মাঝে কান পাতলেই শোনা যায়, এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। কে কাকে হারিয়ে মূল আসনে যাবে সেটি দেখার বিষয়। ভার্সিটি করে বাসায় পৌঁছে শেহরিন শাওয়ার শেষে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। অতঃপর শেফালিকে নিয়ে দুপুরের খাবার খেয়ে ঝটপট রেডি হতে শুরু করে। ভাবি, তুমি ক্লান্ত হইছো নাকি? এত কিছু কেমনে করো? তোমার দেখে আমার মাথা ঘুরে আন্টি। ক্লান্ত মুখে তাকালো শেহরিন। না মনে করলে কিছুই না, আর ক্লান্তি মনে করলে ক্লান্ত। তার মানে দুই দণ্ড বসার জো নাই তোমার। দুপুরে সবচেয়ে প্রিয় ছিল আমার ভাত ঘুম, ছোটবেলার অভ্যাস। এখন যদি আমি বেডে শুয়ে পড়ি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবো, এই কারণে তাই বেড থেকে দূরে আছি। কাজের মধ্যে থাকলে ঘুম ভাবটা আসে না। আপনি শুরুতে যা দেখছিলাম এখন বছর ঘুরতেই দেখতেছি সত্যি কথা মিলা যাইতেছে না। তবে মেয়ে মানুষের ধর্ম এটাই, যখন যে পরিস্থিতিতে পড়বে তার সাথে নিজেকে বদলিয়ে নিতে হয়। পুরোটা বিকেল কেটে যায় ব্যস্ততায়। নানান মানুষের সাথে নতুন করে ঘটে পরিচিতি। শুভাবিল দৌলতপুর হতে প্রচারণা শুরু করে হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় 8:30। মাঝখানে পড়েছিল ঘণ্টাখানেক জ্যাম। সবকিছু পেরিয়ে শেহরিন সাহমিকাকে নিয়ে অবশেষে এসে থামে মানুষটার কাছে। মিসেস নাজনীন ছেলের কাছে এসেছিলেন বিকালে। তার কাছে কিছুটা সময় কাটিয়ে দেখতে গিয়েছিল রিমনকে। সেখানে বেশ কিছুক্ষণ পার করে রাত হয়ে যাওয়ায় কারণে সে বিদায় পথে যাত্রী হয়। কিন্তু মাঝখানে দেখা হয় আদরে নাতনির সাথে। আল্লাহ, আমার দাদুমণি এসেছে, আর রাখতে পারছি না, বাবা বাবা বলে অস্থির করে ফেলেছে। যাও যাও, নিয়ে যাও। আপনি আসেন আম্মা, অনেকটা সময় থেকেছি, কালকে সকালে আসবো ইনশাল্লাহ। আবার আসবো। ড্রাইভারকে বলি তাহলে আপনাকে পৌঁছে দিবে। ব্যস্ত হতে হবে না মা, মোজাম্মেল গাড়ি নিয়ে এসেছে। আচ্ছা, সাবধানে যাবেন। শেহরিন শাশুড়িকে একটু এগিয়ে দিয়ে আসে সামনে, অতঃপর উষ্ণ আলিঙ্গন সেরে বিদায় দেয়। মেয়েকে নিয়ে সরাসরি যায় কেবিনে। সান্নিধ্য রিমন দুজনের দিকে আগে কেবিনে শিফট করা হয়েছে। সম্ভাবনা রয়েছে কালকের মধ্যে ডিসচার্জ করে দেওয়ার। শব্দহীন দরজা টেনে সে প্রথমে উকি দেয়। ভেতরে সান্নিধ্য শুয়ে থাকা দেখে সে অবাক হয়ে বের হয়ে আসে। মেয়েকে কোলে রেখে তার মাথাটা এগিয়ে দেয় দরজার ফাঁকে। স্বামীকে উকি দিয়ে বাবাকে দেখে প্রথমে ঠাউর করতে পারে না কিছু। অন্যদিকে সান্নিধ্য চোখ বন্ধ করে আছে, কিছু একটা ভেবে সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকায়। দরজায় মুখে ঘাড় ঘোরাতে পা কুঁচকে কালো মার্বেলের মতো গোল গোল দুটো চোখ দেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সান্নিধ্য এক মুহূর্তে অপচক্ষণ সাহমিকাকে দেখে অপ্রস্তুত হয়ে ওঠে। শীতল চোখ দুটো স্থির হয়ে যায় সঙ্গে সঙ্গে। আজ কতদিন পর মেয়ের টুকটুকি মুখটা দেখছে। শোয়া ছেড়ে আধশোয়া হয়ে বসতেই ভেসে আসে মধুর ডাক, বাবা। ঠোঁট দুটো বিড়বিড় করে নেড়ে ডেকে ওঠে সাহমিকা।
কিছু সময়ের বিচার বিশ্লেষণ, অবশেষে সে নিশ্চিত হয়েছে এটাই তার বাবা। শেরিন মেয়ের সঙ্গে সঙ্গে ভেতরে উকি দিয়ে ক্ষীণ শব্দ করে হেসে ওঠে। স্বামীকা দুহাত বাবার দিকে প্রসারিত করতেই মা মেয়ে দুজনেই ছুটে যায় তাদের বটবৃক্ষের কাছে। সানিদ ডান হাতে অপারেশন করার কারণে পুরো কবজিটা ব্যান্ডেজে মোড়ানো, সেজন্য সে আগাতেই অতিথিদের জন্য বাম হাত প্রসারিত করে। সদরে অবেশনে শেরিন স্বামীকাকে দুজনকে ঝড়ের বেগে বুকের বাম পাশটা লুফে নেয়। মেয়ে বাবাকে পেয়ানো দিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে, গলা ধরে বাবা বাবা ডাকে মুখরিত করে তোলে কেবিন রুম। সানিদ মা মেয়ের গলা কপালে অজস্র চুমুতে ভরিয়ে তোলে। নিজের বুকের উষ্ণতা তার মাঝে জীবনের সবচেয়ে মূল্যবান দুটি রত্ন আগলে ধরে পরম যত্নে। শেহরিন তার নেতা সাহেবের বুকের মাঝে মাথা রেখে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কতদিনের ক্লান্তি তার উপে যায় মুহূর্তে। প্রশান্তিতে নিজের চোখ খোলা শক্ত করে নেয়, নরম মোবের ন্যায় গলে যায় সে। তার নেতা সাহেবের কাছে সে এক অবলা, কোমল ছন্নছাড়া নারী। সে শুধু ভালোবাসা, আদর আর যত্ন ছাড়া কিছুই বোঝে না। সে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেয় এই মানুষটার অধীনে। এই মানুষটা তার মনের কথা সব জানে, সব বোঝে, ঝাড়ার মতো ঝেড়ে ফেলে একদম। আদর আহ্লাদের পর্ব চলতে থাকে অনেকক্ষণ ধরে। অতঃপর সানিদ ডান হাতের কোণের মাঝে স্বামীকাকে নিজস্ব স্থান করে দেয়। এটা ওটা টেনে এনে দেয়, আপন মনে খেলতে থাকে সে। সানিদ সাবধানে মেয়ের ধারে হাতে বাম হাতে ধরে শেরিনকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। শেরিন গুটিসুটি পাখি নেতা সাহেবের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে। আজকে দিনে দিনে কি করেছে সব টুকুটাকুর গল্প করতে শুরু করে। সারা দিনের সব জমানো কথা সে গুছিয়ে উগরে দিতে থাকে ব্যক্তিগত শ্রোতার নিকট। অপরদিকে সানিধ্য চুপচাপ মনোযোগ সহকারে সব কথা শুনে যায়। রাজনীতি সম্পর্কে তাহলে আপনার বর্তমান অভিব্যক্তি কি? অভিব্যক্তি একটু কনফিউজ। রাজনীতি এতগুলো খারাপ দিক এর মধ্যে একটা ভালো দিক হচ্ছে সরাসরি জনমানুষের সঙ্গে কানেক্ট হয়ে তাদের সাথে কন্ট্রোভার্সি করা যায়, সবার সাথে মেশা যায়, কথা বলা যায়, তাদের জীবনের সুখ কিংবা দুঃখের আশীর্বাদী হওয়া যায়, অংশীদারি থাকে। আমরা এই বিষয়টা খুব ভালোই লেগেছে। তুমি তাদের ভালোবাসা পেয়েছো? অফুরন্ত ভালোবাসা পেয়েছি। অবভিয়াসলি সেটা আপনার কারণে। নেগেটিভ কিছু ফেস করেছো, পজিটিভের পাশাপাশি নেগেটিভ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, নেগেটিভ ফেজ ছিল, বাট আমি যখন পজিটিভ রেসপন্স বেশি পেয়েছি তখন আমার সেই নেগেটিভ ফেজটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করিনি, কারণ এটা থাকা জরুরি মনে করেছি। সানিদ সেনের মাথায় থুতনি থেকে শান্ত গলায় বলে, অ্যাটলিস্ট তুমি এখন এটা মানতে বাধ্য যে তোমার নেতা সাহেব শুধু ভাষণ দেয় না, কিছু কাজও করে। হয়নি? জোরে বলো। কি বলবো? স্বীকার করতে কষ্ট হয়। আমাকে রাজনীতি ভালোবাসতে বলবেন না, বলিনি, জাস্ট স্বীকারোক্তি দিতে বলেছি। দিতে বাধ্য নই তার মানে তোমার ধারণা পুরোপুরি এখনো কাটেনি। 90% পলিটিশিয়ান এর কাজই তো এক, তাহলে বাকি 10% আছি। তাও স্বীকারোক্তি দিবে না? না, ভাবছি সামনের ইলেকশনে তোমাকে এমপি পদে দাঁড় করাবো। যদি তাতে আপনি আমার প্রতিদ্বন্দ্বী হন, ড্যাম শিওর আপনার চেয়ে ভোট আমি বেশি পাবো। সানিধ্য কিঞ্চিৎ ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে। শেরিনের মুখ তুলে নেতা সাহেবের শীতল চোখে চোখ রাখে। দুজনের চোখের দৃষ্টি খানিক সেকেন্ডের জন্য স্থির থাকে। ধন্যবাদ নেতা সাহেব, আপনার সততা আপনার ওয়াইফকে সম্মানিত করেছে, মানুষের ভালোবাসা পাইয়ে দিয়েছে। এটা অনেক বড় পাওয়া আমার জীবনে। কাজের ক্ষেত্রে কোনো প্রকার অ্যালিগেশন ছাড়া মানুষের ভালোবাসা পাওয়ার মধ্যেও অসাধ্য সাধন করা যায়। এটা অর্জন করা মুখের কথা না। আপনার লয়ালিটি আমাকে কমফোর্ট করেছে। আমি মাথা উঁচু করে সামনে মিশতে পারছি, তাদের সঙ্গে কথা বলতে পারছি। ওভারঅল থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। ঘন্টা দুয়েকের মতো সময় ব্যয় হয়। বাবা মেয়ের মোলাকাত শেষ করে রাত 10টা বেজে ওঠে। শেরিন তার কথার ঝুলি ফাঁকা করে অবশেষে উঠে দাঁড়ায়। স্বামীগা বাবাকে ছেড়ে যাবে না এ নিয়ে কান্নার রোল বইতে থাকে, কোনো মতে এটা ওটা বুঝিয়ে সুঝিয়ে। শেহরিন কৌশলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের যাওয়া সারা। এদিকে আসিফ হন্তদন্ত পায়ে ছুটে আসে কেবিনে, ব্যস্ত গলায় বলে, ভাই আমার শ্বশুর সাহেব আসছে আপনাকে দেখতে। তোমার শ্বশুরের এ সময় আসার কি দরকার? জানি না,
বলো যে আমি ঘুমিয়েছি। নিচে ভাবির সাথে দেখা হয়েছিল। শানিত দীর্ঘ শ্বাস ফেলে বেডে শুয়ে পড়ে। গায়ের ওপর কভার শিটটা টেনে গম্ভীর কণ্ঠে বলে, 2 মিনিট পর কোনো সিস্টারকে পাঠিয়ে দিবে। তাকে বলবে বাবার সামনে এসে যেন বলে পেশেন্টের সঙ্গে বেশি কথা বলা যাবে না। ঠিক আছে। শাহজাহান খান যখন কেবিনে প্রবেশ করেন, সানিদ তখন ডান হাত ছড়িয়ে বাম হাত চোখের ওপর রেখে ঘুমের ভান ধরে আছে, কিন্তু চতুর সাবেক এমপি সাহেব সেটা ধরে ফেলেন। গলা খাকারি দিয়ে বলে, একটা চেয়ার টেনে পাশে বসেন। থমথম গলায় বলে, ঘুমাওনি এটা জানি, শুধু শুধু অভিনয় করার প্রয়োজন নেই। আমি অভিনয় করি না, এমনি চোখ বন্ধ করে আছি। চোখ খুলে আমার দিকে তাকাও। বলো, শুনছি। কেমন বোধ করছে এখন? ভালো আছি। এ যাত্রায় বেঁচে গিয়েছো, সাহস তো আরও বাড়লো মনে হচ্ছে। সামনে আরেকটা দুর্ঘটনাতে তাহলে ইজিলি অংশগ্রহণ করা যাবে, তাই না? মানে? শাহজাহান সাহেব কপাল কুঁচকে তাকান। উঁচু কণ্ঠে বলে, মানে বুঝতে পারছো না তুমি? রিমন না করার পরেও কেন শোনোনি তুমি ওর কথা? লিয়াকতকে কি অন্যভাবে সাহায্য করা যেত না? সবসময় তোমার মাথা গরম হয়ে থাকে, তাই না? অতিরিক্ত বাড়াবাড়ি না করলে তোমার পেটের ভাত হজম হয় না। সব জায়গাতেই তোমার হিরোগিরি দেখাতে হবে। শানি তো বুঝতে পারে বাপজান রিমন থেকে সমস্ত তথ্য হাতিয়ে এনেছে। হাতের আড়ালে কপাল ভাঁজ করে নেয়। সে চোখ বন্ধ করে ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে। এদিকে 2 মিনিট পার হয়ে 4 মিনিট হয়ে আসছে, তাও আসিফের পাঠানো সিস্টারের খবর নেই। লাগাম টানো নিজে। সানিধ্য এতটা ডেসপারেট হওয়ার ফল ভোগ করে তোমার শিক্ষা কেন হয় না আমি বুঝি না। ছোটবেলা হতে মারামারি কাটাকাটি এসে এসে তো তোমার রক্তে মিশে গিয়েছে। তা নয় তো এত কিছুর পরও তুমি কেন নিজেকে শুধরাও না? এই যে এখন কথাগুলো বলছি, এগুলো আমি বেকার বলছি। তোমাকে হাজার বোঝানোর পর যদি নাসিরের সামনে দাঁড় করানো হয়, তুমি সব গিলে খেয়ে তার গলা চেপে ধরবে। আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমার কাছে কোনো ভুরুক্ষেপই থাকবে না। আমার গোটা বংশে তোমার মতো এমন অধৈর্যের, অস্থিতিশীল, গরম মাথার মানুষ কেউ ছিল না। তুমি কিভাবে এমন, সত্যি বুঝতে পারি না। তুমি হয়তো এমন ছিলে আগে, সেজন্যই আমি এমন হয়েছি। এখন ভালো হয়ে গিয়েছো? ছেলে লাগামহীন কথায় শাহজাহান সাহেব তেতোয় উঠলেন। রাগে স্বরে বলে, শ্যাট আপ। আমি কখনোই তোমার মতো ছিলাম না, এসব আমার সঙ্গে যায় না। মিনিট 10 পর শাহজাহান সাহেব ইচ্ছে মতো সান্নিধ্যকে ধুতে থাকলে তার মতো করে। দুটো একটা ঝাড়ি মারতেই রয়ে শোয়ে। ছেলের বেপরোয়া ভাবটার প্রতি তার সেসব ক্ষোভ ছিল সব একে একে উগরে দিলেন তিনি। তার ঠিক 15 মিনিটের মাথায় আসিফ সিস্টার নিয়ে এসে হাজির হয়। সিস্টার আসিফের শেখানো কথা নম্রভাবে বলে, স্যার, পেশেন্টের সঙ্গে বেশি কথা বলা যাবে না, ওনার রেস্ট প্রয়োজন। শাহজাহান সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, পেশেন্ট রেস্টে নামে মাত্র, তাকে বলুন এক জায়গায় গন্ডগোল লেগেছে, যেতে হবে। এখনই রিভলভার নিয়ে ছুটবে। যদি পারেন ডক্টরকে একটু বলবেন মাথা ঠান্ডা করার কোনো মেডিসিন থাকলে সেটা তাকে সাজেস্ট করার জন্য। সানিদ, আসিফ এবং সেই সাথে নার্সটি চুপ করে শাহজাহান সাহেবের হনহনিয়ে বেরিয়ে যাওয়া দেখে। আসিফ কাচুমাচু ভঙ্গিতে শুকনো ঢোক গিলে বলে, শ্বশুর সাহেব কি বেশি বকাবকি করেছে আপনাকে ভাই? ওনাকে নিয়ে কি রেস্টুরেন্টে চাইনিজ খেতে গিয়েছিলে তুমি? আসিফ আসিফ এক নজর নার্সের দিকে তাকিয়ে জিভ কাটলো। বলে, ছি ছি না ভাই, আমার তো বউ আছে। এরকমটা ভাবছেন কেন? 2 মিনিটের জায়গায় 22 মিনিট লাগলো। ভাবাটা কি স্বাভাবিক নয়? তাহলে আসার প্রয়োজন কি? আসলে কোনো এক্সকিউজ শুনতে চায় না। অতিরিক্ত রেস্ট নিয়ে ফেলেছি, হজম করতে হবে। রুম ক্লিয়ার করো, নয়তো দুটোকেই শুট করে দিব। আসি ফিস কণ্ঠে নার্সের দিকে তাকিয়ে বলে, চলুন, মাথা গরম হয়ে গিয়েছে আবারও। আর হ্যাঁ, ডক্টর কিন্তু অবশ্যই বলবেন মাথা ঠান্ডার মেডিসিন সাজেস্ট করতে। মেডিসিন না থাকলে তেল দিলেও চলবে। হসপিটাল হতে ডিসচার্জ পাওয়ার পর সানিধ্য পুরোপুরি সুস্থ হয়ে লেগে যায় 1.5 মাসের মতো। তবে দুর্ঘটনার চিহ্ন হিসেবে নানা ক্ষত স্পষ্টভাবে রয়ে যায় শরীর জুড়ে। তবে এসবে কোনো ভ্রুক্ষেপ নেই সাবেক এই নেতা সাহেবের। ডাক্তারের সাজেশন ছিল অন্তত 1 সপ্তাহ বেড রেস্ট। কিন্তু এই মানব 2 দিন কোনো মতো বেড রেস্ট কাটিয়ে তারপরে হাতে নেমে পড়েছে ভোটের মাঠে। পুরোদমে শুরু করেছে জমানো কাজের ফুসরত পেতে। সময়ের ধারা অক্ষুণ্ণ রেখে দরজায় কড়া নাড়ে নির্বাচন। মাঝে রয়েছে আর একটি মাত্র দিন, প্রচারণা সহ সমস্ত কিছু কালেক্টের মাধ্যমে সমাপ্তি ঘটবে। আর এই বিশেষ মুহূর্তেই মিসেস সান্নিধ্য ব্যস্ত তার সেমিস্টার ফাইনালে। প্রচণ্ড ইচ্ছে ছিল নেতা সাহেবের সাথে শেষ মুহূর্ত তাকে সঙ্গ দেওয়ার। চাইলে
চাইলেও তিনি তার পারছে না, কিন্তু সে তার ইচ্ছে বিশেষ একটা কারণে মাটি চাপা দিয়েছে। বিষয়টা পরীক্ষার কারণে হলেও এর ভেতরে কাহিনী রয়েছে। রাত তখন 8টা। আজ একটু বিকেল বিকেল করে ঘুমিয়েছিল সাহামিকা। 3:30টার দিকে ঘুমিয়ে উঠে প্রায় 7:30টার কাছাকাছি সময় এই মোক্ষম সুযোগটা লুফে নিয়েছিল শেহরিন। দরজা জানালা ফোন সমস্ত কিছু বন্ধ করে টানা পড়েছে সে। মাঝে 7-8 মিনিট মাগরিবের নামাজের জন্য বিরতি। পুনরায় আবার শুরু করেছে একদমে। মেয়ে ওঠার সঙ্গে সঙ্গে গা বই থেকে উঠেছে। মুখ ঘুম 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 চোখে থাকা সাহামিকা গুনগুন করে কান্না করছে মায়ের কাঁধে মাথা রেখে। সেদিন জানালাগুলো এক হাতে খুলে দিয়ে বেলকনির দরজাগুলো খুলে দেয়। সেই সাথে এতক্ষণে জমায়েত হওয়া গুমোটা আবহাওয়া কেটে যায় মুহূর্তেই। শব্দহীন নীরবতা যেন চারপাশ থেকে বিস্ফোরণ হতে শুরু করেছে। মেয়ের জন্য ইনস্ট্যান্ট কিছু নাস্তা তৈরি করবে এখন। তাকে সময় নিয়ে খাওয়াবে, সাথে কিছুটা সময় খেলবে, সময় কাটাবে। তারপর ঠিক 10টার সময় হালকা পাতলা ডাল ভাত ডিনারের জন্য তৈরি করবে। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে শেরিন মোটামুটি বোঝাপড়া শেষ। পরিকল্পনা মতো ওটস রেডি করে মেয়েকে ফ্রেশ করিয়ে ড্রয়িং রুমে বসে খাওয়াতে। 1 চামচ মুখে দিতে না দিতেই বেজে ওঠে কলিং বেল। একটু মা, দরজাটা খুলে আসি। স্বামীকাকে বসিয়ে শেরিন ছোটে দরজা খুলতে। দরজা খোলার সঙ্গে সঙ্গে উপস্থিত মানুষ দেখা মাত্র ছোটে প্রসারিত হয়, উচ্চসিত গলায় বলে, এত রাতে গেস্ট আমার বাসায়? বিনা দাওয়াতে চলে এলাম। কাহিনীকে রেডি হও। কোথায় যাবে? সঞ্জিতা সিন হুড়হুড় করে ভেতরে প্রবেশ করে। তানিশা শেরিনের সঙ্গে উষ্ণ আলিঙ্গন প্রফুল্ল সারে। যাবো এক জায়গায়। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুমি কেমন? ভালো আছি। কবে এসেছো? আজকে এসেছি। শুনলাম তুমি নাকি নেত্রী সাহেবা হয়ে গিয়েছো, ভোটের প্রচারণা করছো সান্নিধ্যের হয়ে। ওই একটু হয়েছে। রাজনীতি দেখে নাক সিটকানো নারী স্বামীর জন্য তুমি আজ ছলনাময়ী। শেরিন তানিশার কথায় হেসে ওঠে, খানিকটা লজ্জা পেয়ে যায়। আনবো না মানে? আসবো না মানে? এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছ। তোমার লজ্জা দিতে দিতে লাল টকটকে টমেটো করে ফেলবো আজ। তানিশার ভেতর থেকে সর্বশেষে সুযোগ পায় তিথি। শেনের সম্মুখে দাঁড়িয়ে আলতো এসে বলে, ছোট চাচু চাচিমা আজকে আমাদের ডিনারে ইনভাইট করেছে রেস্টুরেন্টে। তোমাকে ফোন করেছে অনেকবার, ধরনি বলে। ধরিনি? ও সরি ভাবি, আমার ফোন বন্ধ। হ্যাঁ, আমরাও কল করে সুইচ অফ পেয়েছি, সেজন্য একদম ডিরেক্ট তোমাদের বাড়িতে হামলা দিলাম। সান্নিধ্যকে তো ফোন করে লাভ নেই, কখনো রিসিভ করে না। নাও ঝটপট রেডি হয়ে নাও এখন। তিথি শেরিনকে পাশ কাটিয়ে ভেতরে যায় স্বামিকার কাছে। শেরিন দরজার সম্মুখে দাঁড়িয়ে থেকে খানিক সেকেন্ড হিসাব নিকাশ করে ফেলে। এই মুহূর্তে বের হওয়া মানে সমস্ত টাইম টেবিল 360 ডিগ্রি কোণে ঘুরে যায়। আর সে যদি ঠিকঠাকভাবে টাইম ম্যানেজ করতে না পারে কিংবা পড়া কিছু বাদ থাকে, তাহলে টেনশনে হাইপ্রোবিয়ার প্রেশার হয়ে যাবে। কালকের এক্সামের জন্য আজ সব কিছু স্যাক্রিফাইস তার। এই সুসুযোগ কিংবা পারিবারিক আড্ডা সে পারবেও করতেও পারবে, কিন্তু এবার এক্সাম খারাপ হলে না কোনোভাবে না। সানজি তিথি মেতে উঠেছে স্বামিকাকে নিয়ে। এদিকে রাজকন্যাও তার পরিচিত মুখগুলোকে পেয়ে খুশিতে আত্মহারা। সেদিন দরজা লাগিয়ে ধীর পায়ে গিয়ে সে উপস্থিত সবার মাঝে। চোখে মুখে অষ্টতা ফুটে ওঠে। মনে ভাবি আমার যাওয়া সম্ভব না। তিথি স্বামিকাকে খাওয়াতে খাওয়াতে সহজ গলায় বলে, কেন যাবে না ভাবি যান? যাবেন না আপনি? পরীক্ষার জন্য নিশ্চয়ই কালকে এক্সাম আছে। সানজি পরপর প্রশ্নে শেরিন ঠোঁট কামড়ে বড় বড় চোখ করে তাকায়। অকপটে স্বীকারোক্তি দান করে সে। সানজি বসেছে উঠে দাঁড়িয়ে শেরিনের কাঁধে থুতনি ঠেকে আহ্লাদি কণ্ঠে বলে, একটুই তো সমস্যা, হবে না। আজকের জন্য ক্ষমা চাই আপু, প্লিজ। এটা কেমন হলো? তোমরা না গেলে তো পুরো ডিনারটাই নিরামিষ লাগবে। আচ্ছা, শেরিন না যেতে চাইলে থাক, যেহেতু ফাইনাল সেমিস্টার একটু চাপ থাকবেই। তোমরা না হয় চিন্তা নেই, কিন্তু ওর তো আর তা না। অপমান করছো ভাবি? এতে যদি একটু তোমার শক্তি বুদ্ধি হয়। দেখো ওকে দেখে শেখো। এক্সামের জন্য কতটা ডেডিকেট সে। তুমি হলে তো কিসের এক্সাম, কিসের কি, আগে রেডি হতে। সানজি শেরিনের কাঁধে হাত রেখে হাত ছড়িয়ে দিয়ে নিজের কোমর চেপে ধরে সরু চোখে তাকায়। ওরে, দুই জায়ের কি ভালোবাসা, একদম উতলে পড়ছে। হ, তুমি তো আমাদের কুটনি ননদিনী, একদম আমাদের দুজায়ের মধ্যে আসবে না, বলে দিলাম। 100 বার আসবো। তোমাদের মধ্যে কোটকাচালির হিসাব কে করবে? আমি না আসলে আমরা দুজা মিলে আমাদের সুখ নিবাস হতে আমরা দুজা মিলে
তোমাকে আমাদের সুখনিবাস থেকে তাড়ানোর ব্যবস্থা করছি, তাহলে দাঁড়াও। তানিশা মুখ ভেটকি দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে, সানজির দিকে তাকায়, ঝাঁঝালো কণ্ঠে বলে, ভয় পাস না সানজি, আমি তোর সাথে আছি। আমরা দুই ননদিনী মিলে দুই ভাইয়ের বউকে ইচ্ছে মতো সায়স্তা করব, তলে তলে কাঠি করব, এমন অবস্থা করব দুজন আমাদের দেখে ভয়ে ভয়ে থাকবে। আমরা তখন পায়ের ওপর পা তুলে শুধু অর্ডার করব। তানিশার কথা শেষ হতে একসাথে হাসির রোল পড়ে যায়। এই বেবি মানিক, এভাবে মুখ ললাটে রেখেছিস কেন? ফুপিমনি একটা কথা কানে কানে। সানজি নিচু হয়ে তাসিনের মুখের কাছে মাথা নিয়ে বলে, বল এখন। চাচিমণিকে বলো ইয়েপানিকে আমার ডিনার করাতে নিয়ে যাব, ডিনার করে আবার বাসায় রেখে যাব। তুই বল না তুমি বলো, তোর বলতে কি সমস্যা? বললেই তো হলো। একজন কি গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে? হ্যাঁ। সানজি সোজা হয়ে তাকায়, নিরেট কণ্ঠে বলে, কি আর হবে? আমার বাপ্পারাজ সাহেব তোমার আর আমার বাপ্পারাজ সাহেবকে তোমরা আর কত ছেঁকা দিবে? সে তার ইয়োপানিকে ছাড়া ডিনার করতে যাবে না। আমাকে বলেছে চাচুমণিকে বলো ইয়োপানিকে সঙ্গে নিয়ে যেতে দিতে, ডিনার শেষে আবার বাসায় রেখে যাব। সেদিন প্রস্ফুটিত হয় আগে তানিশা তড়াক করে বলে, আইডিয়াটা মন্দ না, এটাই ভালো। আপু, এই বাচ্চা মোটেও স্থির থাকে না, তোমাদের ডিনারের প্রলোভিত করে দিবে। শুধু শুধু ঝামেলা না নয় ভালো। তোমরা যাও, পরে আরেকটা গেট টুগেদার করব। এই মেয়ে চিন্তা কিসে? সৌমিককে রাখার তো মানুষ আছে। শেরিন কপাল ভাঁজ করে বলে, কে সে? কে? আমাদের পিয়ারের মজনু সাহেব। সানজির কথা সবাই একযোগে তাকায় তাসিনের দিকে। ক্লাস 4 পড়ুয়া বাচ্চাটা এখন একটু বড় হয়ে যাওয়ার দরুন তাকে তাকানোর ভঙ্গিমায় লজ্জা পেল। রাখো তোমার লজ্জা, বাসায় সারাক্ষণ সহমিকা সহমিকা বলে ঘ্যান ঘ্যান করে। এই বেবি মানিক, পারবি তো পেয়ার লাইলাকে সামলে রাখতে? যদি না পারিস তাহলে কিন্তু আমরা ভেলেবে হতে তোদের আলাদা করে দিব, বলে দিলাম। তাসিন শেহরিনের কোলে মুখ বুঝে লুকিয়ে লুকিয়ে ধীরকণ্ঠে বলে, পারবো, কিন্তু ছোট বেবিটা তো আমাকে দেখে ভয় পায়। কি ব্যাপার এটা? এক্ষুনি ভয় কাটিয়ে দিচ্ছি। সানজি সহমিকাকে তাসিনের কাছে নিয়ে আসে। সহমিকা ভরতে চোখে তাকায় তার দিকে। কেন জানি বেবি মানিকে দেখলে সে ভয় পায়। সে ফুপিমনির কাঁধে মুখ ঘুরিয়ে নেয়, দু হাতে চেপে ধরে গলা। সানজি অনেক চেষ্টা করেও তাসিনের সঙ্গে রাজকন্যাকে একটু সহজ করতে পারে না। হাঁটু ভেঙে বসে আদুরে আহ্লাদে সে তাসিনের সামনে দাঁড় করায়, নানান কথা বলে, মুখ ঘুরিয়ে সামনের দিকে এনে কোমল হাতে তাসিনের হাত রাখে। সবাই এক সেকেন্ডের জন্য নীরব হয়ে যায় প্রতিক্রিয়া দেখার জন্য, আগ্রহ চোখে তাকিয়ে রাজকন্যার দিকে। অন্যদিকে রাজকন্যা গোল গোল চোখ করে তাকিয়ে আছে তার ওই দিকে। মিশন ফেল। সবাই একসাথে দীর্ঘ শ্বাস ছেড়ে কপাল চাপড়ায়। এদিকে সানজি রাজকন্যাকে কোলে তুলে নিয়ে কান্না থামাতে পায়চারি শুরু করে দেয়। রাজকন্যার যে ভীষণ কান্না জুড়েছে, পিঠে হাত বোলাতে বোলাতে সে বেবি বাণীকে মেরে দেওয়াও হুমকি দেয়। এভাবে হবে না রে মজনু, তো লাইলার মন পেতে তোকে আরো যুদ্ধ করতে হবে। তাসিন মুখ ভার করে, চোখ টলমল। স্বামিকার প্রত্যক্ষান তার হৃদয় যেন ভেঙে চুরমার করে দিয়েছে। ইয়োপানি কেন তার কাছে আসতে চায় না, কেন তাকে দেখে ভয় পায় সে বুঝতে পারে না। তবে কি তার ইয়োপানি তাকে বিয়ে করবে না? পাঞ্জাবি টুপি বিড়াল প্যান্ট পরে বিয়ে করা হবে না? তার কপালে কি বিয়ে নেই? মামুনি ঝুঁকে বৃষ্টির পানির মতো টুপটুপ পানি গড়িয়ে পড়তে থাকে তাসিনের চোখ দিয়ে। লায়লা মজনু চলমান বিরহ উপস্থিতি সবাই নির্মত। ছিবি মানিক, প্রেমিক পুরুষ হয়ে তুই তো ছিসকাতনে হচ্ছিস। বলো কি রাজকন্যার প্রত্যাখ্যান তুই দেখি সহ্য করতে না পেরে কান্নাই করে দিয়েছিস? এটা কি মানা যায়? হাই রে সানজি আপু, সত্যি কথা, কোনো ভেজাল নেই এতে। সহমত সহমত। এদিকে সানজি আর তানিশা মিলে আবার ছোটটাকে পাগল বানিয়ে ছাড়বে। আমার এই সানজি তানিশা, তোমরা মিলে কি আমার ছেলেটাকে পাগল বানিয়ে ছাড়বে? তোমার ছেলে প্রেমে দেওয়ানা, আমাদের কি দোষ ভাবি? আর কিছু বুঝতে চাই না, এনাফ হয়েছে। চাচুমণি ওয়েট করছে, যাও স্বামিকাকে রেডি করে নিয়ে আসো। আর দেরি করাটা ঠিক হবে না। বিরহ বেদনা ক্লান্তি কাটিয়ে তাসিন সাহস নিয়ে কাজে লেগে পড়ে সানজি। শেরিনের মানা উপেক্ষা করে চলে যায় স্বামিকাকে রেডি করিয়ে নিতে। অতঃপর সব ঠিকঠাক করে 9টার কাছাকাছি সময় বেরিয়ে যায় প্রত্যেকে। শেরিন সবাইকে দিয়ে দরজা লাগিয়ে সোফায় বসে পড়ে, চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস টেনে নেয়। স্বামিকা আসলে ওকে সময় দেওয়ার সঙ্গে সঙ্গে ঝটপট রান্না সেরে ফেলবে ভেবে আবারও পড়ার টেবিলে ফিরে গেল সে। যেই ভাবনা সেই কাজ। সেদিন বসা ছেড়ে উঠে আবারও চলে যায় স্টাডি টেবিলে।